দু-এক দিনের মধ্যে কাটবে সয়াবিন তেলের সংকট, বললেন বাণিজ্য উপদেষ্টা। পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করায় লিপ্ত, বিবিসিকে প্রধান উপদেষ্টা। রাজধানীর ভাটারায় আবাসিক হোটেলে আগুন, 4 জনের মৃতদেহ উদ্ধার। পাল্টে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইট ও পূর্বাঞ্চলের শেখ হাসিনা স্টেডিয়ামের নাম। জমজমাট রাজধানীর ইফতারির বাজার, বেইলি রোড যেন এক টুকরো পুরন ঢাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: রমজানে সাতক্ষীরায় 100 টাকায় মিলছে গরুর মাংস, প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে খুশি ক্রেতারা। সয়াবিন তেলের বাজার স্বাভাবিক করতে আমদানিকারকদের সঙ্গে যৌথভাবে কাজ করা হচ্ছে। 2-1 দিনের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সোমবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার পরিদর্শনে গিয়ে তিনি একথা জানান। আর রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণে একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। রমজান শুরু হতেই বাজারে সয়াবিন তেল সহ বেশ কিছু পণ্যের সরবরাহ কমে গেছে, সেই সঙ্গে বেড়েছে দামও। বিষয়টি তদারকি করতেই বাজার পরিদর্শনে যান বাণিজ্য ও শিল্প উপদেষ্টা সহ বিএসটিআই-এর প্রতিনিধি দল। পরিদর্শন শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, সয়াবিন তেলের সরবরাহে কিছুটা ঘাটতি হলেও 2-1 দিনের মধ্যেই তা স্বাভাবিক হয়ে যাবে। সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে, যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সরবরাহ ব্যবস্থা উন্নতি হচ্ছে। আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছি, আশা করা যায় যে আজকাল থেকেই আল্লাহর রহমতে সরবরাহ ব্যবস্থায় উন্নতি ঘটবে। এ সময় শিল্প উপদেষ্টা বলেন, পণ্যের ভেজাল রোধ ও মান নিয়ন্ত্রণে রাজধানীতে 4টি টিম কাজ করছে। বিএসটিআই সক্রিয় থাকবে, ফরমালিন বা ভেজাল প্রতিরোধের জন্য কাজ করবে। আজকে 4টা বাজারে যাওয়া হয়েছে, নিউ মার্কেট, 27 নম্বর, জেনেভা ক্যাম্প, আর এখানে এটা চলমান থাকবে। অবৈধ মজুতদার সহ দাম নিয়ে কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন তারা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। রমজান এলেই বেড়ে যায় বেপরোয়া ব্যবসায়ীদের দৌরাত্ম্য। এর প্রভাব পড়েছে দেশের বিভিন্ন বাজারে। বেগুন, শসা, লেবু, কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে এসব নিত্যপণ্যের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। খুচরা ব্যবসায়ীরা পাইকারদের দোষ দিলেও ক্রেতারা বলছেন রমজান মাসকে কেন্দ্র করে সক্রিয় এই সিন্ডিকেট। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুন, শসা, লেবু ও কাঁচামরিচ। এসব নিত্যপণ্যের বাড়তি চাহিদা থাকায় সুযোগ বুঝে দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। রাজবাড়ীর কাঁচা বাজারে দেখা গেল এই প্রভাব। সেখানকার বাজারে বেড়েছে অস্থিরতা। রমজানের দ্বিতীয় দিনে শহরের বড় বাজারে লেবু 50 থেকে 60 টাকা হালিতে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে যা ছিল 25 থেকে 30 টাকা। আলু ছিল 15 থেকে 20 টাকা, যা বর্তমানে 22 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 20 টাকার বেগুন এখন 35 থেকে 40 টাকা। তবে অপরিবর্তিত রয়েছে পাতাকপি, ফুলকপি ও শিমের দাম। ক্রেতাদের দাবি, সরবরাহ স্বাভাবিক থাকলেও মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজিতেই এই দাম বৃদ্ধি। তবে ব্যবসায়ীরা বলছেন আড়তদারদের কাছ থেকে বেশি দামে পণ্য এনে বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছেন তারা। লেবু কিনছে হলো 45 টাকা, বেশি 50 টাকা। আলু 22 টাকা, 22 টাকা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম চলছে রাজবাড়ীতে। অহেতুক বিক্রয় মূল্য বৃদ্ধি না করার পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণে ব্যবসায়ীদের সতর্ক করছেন মোবাইল কোর্ট।
এদিকে সবজি চাষের জন্য বিখ্যাত বিভাগীয় নগরী রংপুরে রমজানের শুরুতেই সব ধরনের সবজির দাম অস্বাভাবিক বেড়েছে। গরুর মাংস কেজি প্রতি 100 টাকা বেড়েছে, সেই সাথে বেড়েছে সব ধরনের মাছের দাম। বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, ফলে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। আমরা তো তেল পাচ্ছি না বাজারে কোনো তেলেই নাই, আবার তেলের দাম বেশি, যেখানে আছে সেখানে দাম বেশি চাচ্ছে। আবার আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সব জিনিস, আমাদের যে ইনকাম তার থেকে বেশি খরচ হইতেছে। আমরা এগুলো কমানোর জন্য আমরা সরকার যেন উদ্যোগ নেয়, এইটাই আমরা কামনা করি। নড়াইলে সদর আর্মি ক্যাম্প ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে শহরের রূপগঞ্জ বাজারে মনিটরিং ও ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে 3 ব্যবসায়ীকে 6,500 টাকা জরিমানা করা হয়েছে। বাজার মনিটরিং আমাদের একেবারেই নিয়মিত একটা কাজ। তারপরে যেহেতু মাহে রমজান শুরু হলো আজকে থেকে, আমরা বের হয়েছি। আমার এসিল্যান্ড সাথে আছে, কৃষি বিপণন কর্মকর্তা আছে, আর্মির সহযোগিতায় আমরা বাজার মনিটরিং করছি এবং এটা নিয়মিত কাজের অংশ হিসেবেই করছি। এছাড়া চুয়াডাঙ্গায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে গরুর মাংস, মুরগি ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে কোটমোড় এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম। 22 রমজান পর্যন্ত এই কার্যক্রম চলবে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। সাতক্ষীরায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রি করছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। 100 টাকায়ও মিলছে মাংস। 1 মার্চ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে পুরো রমজান মাস জুড়ে। সামর্থ্য অনুযায়ী গরুর মাংস কিনতে পেরে খুশি সাধারণ মানুষ। সাতক্ষীরা প্রতিনিধি GM মনিরুল ইসলাম মিনির তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে এ মাংসের দোকানে সকাল থেকেই ভিড় করেন ক্রেতারা। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো মাত্র 100 টাকায়ও মাংস কেনা যায়। যে কেউ তার সামর্থ্য অনুযায়ী মাংস কিনতে পারবেন। রমজান মাস এলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম খায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। তাই এবার ভিন্ন উদ্যোগ নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। 650 টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস। ক্রেতারা বলছেন বাজারে মাংসের দাম বেশি, এখানে 100 টাকায়ও মাংস কেনা যায়, যা তাদের মতো মানুষের জন্য অনেক আনন্দের। দৈনিক 2-3টা গরু জবা করি, 100-150 যে যেমন আসতেছে তাকে সেইভাবে গোশত দেওয়া হচ্ছে। যদি কোনো ব্যক্তি 100 টাকার গোশ নিতে চায় গরুর গোশ, তাহলে সেটা সে ওনারা তার কাছে গোশ বিক্রি করতেছে। এ ধরনের বাজার অন্যান্য এলাকায়ও চালু করা হলে রমজানে উপকৃত হবেন নিম্ন আয়ের মানুষ। যদি বাজার মূল্য বৃদ্ধি পায় সেক্ষেত্রে মাংসের দাম সমন্বয় করা, মাংস বা দুধ ডিমের দাম সমন্বয় করা হবে, শেষ রোজা পর্যন্ত থাকবে আর কি। এমন উদ্যোগে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি সিন্ডিকেট ভেঙে দেওয়া সম্ভব বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। মশলা বাজার সহ সবকিছু থেকে সিন্ডিকেট মুক্ত থাকতে গেলে আমাদের অস্থায়ীভাবে রমজানের সময় সরকার এরকম বড় পদক্ষেপ নেওয়া উচিত। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দুপুর 12টার আগেই শেষ সুলভ মূল্যের মাংস, ডিম, দুধ। চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম হওয়ায় অনেককেই বাড়ি ফিরতে হয়েছে খালি হাতে। রাজধানীর অন্তত 40% পরিবারের এ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তাই পণ্য সরবরাহ আরও বাড়ানোর কথা বলছে তারা। মেহেদী হাসানের রিপোর্ট। রমজান মাসে 650 টাকা কেজিতে গরুর মাংস, 250 টাকা কেজিতে ড্রেসড ব্রয়লার, 80 টাকা লিটার তরল দুধ ও 114 টাকা ডজনে ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। রাজধানীর 25টি পয়েন্টে ফ্রিজিং ভ্যানে বিক্রি হচ্ছে এসব পণ্য। তবে সোমবার বেলা 12টার সময় সচিবালয়ের উল্টো পাশে আব্দুল গনি রোডে গিয়ে পাওয়া যায়নি কোনো ফ্রিজিং ভ্যান। জনসাধারণ বলছে সকাল 10টায় শুরু হওয়ার 1.5 ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে সব পণ্য। দেখছি ডিম আর মুরগি আর আপনার দুধ ছিল, কিন্তু গরুর মাংস এটা হইলে একটা সাইনবোর্ড, যেটা মূলিয়া ওইটাই ওরা দেয় না আর কি। ডিম দুধ যেটাই দিছে ওটা যেটুকু আনছে ওটা কিছু মানুষ পাইছে আর বাকিটি পায় নাই। একই চিত্র রাজধানীর খামারবাড়ি পয়েন্টেও। পণ্য শেষ হওয়ায় বিক্রি কার্যক্রম গুটিয়ে নেওয়া হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম মানছেন বিক্রেতারাও। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু ঢাকা সিটি হল, ঢাকা সিটিতে যদি আমরা 50 টাকারও লাগাই চাহিদা তো শেষ হবে না, মানুষের তো চাহিদা শেষ নেই। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে রাজধানীর অন্তত 40% পরিবারের এ সহায়তা প্রয়োজন। তারা প্রতিদিন 60,000 পিস ডিম, 6,000 লিটার পাস্তুরিত দুধ, 2,000 কেজি চামড়া ছাড়ানো ব্রয়লার মুরগি এবং 2 থেকে 2,500 কেজি গরুর মাংস বিক্রি করছেন। চেষ্টা করছি যে মানুষের মাঝে সীমিত হলেও একটা মেসেজ দেয়া যে গভর্নমেন্ট একটা সিস্টেমের মাধ্যমে এই দারিদ্র জনগোষ্ঠীকে কিছুটা হলো সুলভ মূল্যে
এই পণ্যগুলো যেন দিচ্ছে, অন্যরাও যেন গভর্নমেন্টের এই মেসেজটা ধরে যেন তারাও সেই সুলভ মূল্যে দেওয়ার চেষ্টা করে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে পণ্যের পরিমাণ বাড়ানোর চেষ্টা চলছে। ইনিশিয়ালি যেমন আজকে কিছুটা হলেও পরিমাণে বাড়ছে, তা আমরা হয়তো 2-1 দিনের মধ্যে এই পরিমাণটা কিন্তু আপনারা যেটা এখন বর্তমান যে দেখছেন তার চেয়েও বাড়বে। কম দামে পণ্য দেওয়ার এই প্রক্রিয়ায় খামার ও প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো মিলগেটের দামে পণ্য সরবরাহ করছে বলে জানান তিনি। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপর মানুষের আস্থা আছে মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনূস। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ধন্যবাদ বিবিসি বাংলার সাথে। অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার, নির্বাচন ও ছাত্রদের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিবিসি বাংলায় কথা বলেন ডক্টর ইউনূস। এই যে অসংখ্য রকমের আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার যখন গঠন হয় তখন তিনি প্রস্তুত ছিলেন না। ধ্বংসস্তূপের মধ্য থেকে কাজ করতে সময় লাগছে। তাই রাতারাতি দেশ পরিবর্তন করতে চাই, সেটা তো আমরা পারিনি, সময় লাগবে। সেটার জন্য আমরা চেয়েছিলাম যে এখনই আমরা ডায়ালগটা শুরু করব, সংলাপটা শুরু করব, এটাও পারিনি। সংলাপ শুরু হতে হতেও দেরি হয়ে যাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে ডক্টর ইউনূস জানান, অপরাধের মাত্রা বাড়েনি, আগের মতোই আছে। তবে নিয়ম শৃঙ্খলার দিকে রওনা হয়েছে দেশ। মব এবং অরাজকতা প্রসঙ্গে তিনি বলেন, একটি পলাতক দল দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, কিন্তু যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত, তার বিচার হবে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে সরকার কোনো সহায়তা করছে না বলেও জানান তিনি। ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, দুই দেশের মধ্যে সুসম্পর্ক রয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রোহিঙ্গা সংকট মোকাবেলায় এবছর 68 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। সফররত ইইউ কমিশনার হাসদা লাহবিব সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এ সহায়তার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, এ সহায়তা ঝুঁকি মোকাবেলা ও রোহিঙ্গা ক্যাম্পগুলোর মানবিক সংকট মোকাবেলায় যথেষ্ট নয়, তবে যে কোনো ধরনের মানব সৃষ্ট সংকট মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। ঘণ্টাব্যাপী বৈঠকে নেপাল, ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি, এই অঞ্চলের বন্যা মোকাবেলা, জলবায়ু পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম নিয়েও আলোচনা হয়। রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। 6তলা ভবনটির 2য় তলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। শিউলি শবনমের রিপোর্ট। বেলা 12টার দিকে রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো ভবনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু তার আগেই ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে ঝরে যায় 4টি তাজা প্রাণ। নিহত 4 জনই পুরুষ। 4 জন যে মারা গেছে এটা প্রথম ফেস করে নাই, কাউকে জানায় নাই, আমরা পরে জানতে পারছি। তো লাশগুলো এখন সমাপ্ত করবে। 3 তলা থেকে গ্লাস ভাঙ্গা 4-5 জন লোক হয়তো হোটেলের আবাসিক লোক ছিল, তারা বাইরে লাভ দিচ্ছে, লাভ দেওয়া কিছু লোক বাইরে গেছে, আর যারা বাইরেতে পারে না তারা হয়তো উপরে আটকা ছিল। নিহতদের একজন পিরোজপুরের 55 বছর বয়সী শহীদুল ইসলাম মিরন। শ্যালক ও ছেলেকে নিয়ে সোমবার সকালেই উঠেছিলেন সৌদিয়া হোটেলে। ওনারে ফোন দিয়েছি এই না আসার আগুন দেখে উপরে, যে তুমি এই নিচে আগুন লাগছে তাড়াতাড়ি আসো। ভাই আমি তো কোনো কিছু সহি দেখিনি, আমি কোথায় যাবো, ধুমায় কিচ্ছু চিনে যায় না। এইটুক কথা হয়েছে আমার সাথে। ফায়ার সার্ভিস জানায় 6 তলার একটি বাথরুমের ভেতরে পাওয়া গেছে একটি মরদেহ। বাকি 3 জনের মরদেহ পাওয়া গেছে একই ফ্লোরের সিঁড়ির গোড়ায়।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তারা বাসার জন্য উপরের দিকে উঠে গেছিল, কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে ধোয়ার কারণে লোকগুলো মারা যায়। রাজউকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না। 4 মরদেহের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ডেড বডিকে আমরা মেডিকেলে পাঠিয়ে দিয়েছি, ঢাকা মেডিকেল কলেজে আছে, সেখানে লাশ শনাক্ত সহ পরবর্তী যে মেডিকেল রিপোর্ট আমরা পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দ্বিতীয় তলায় থাকা গোল্ডেন টিউলিপ বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ দগ্ধ হয়েছে 8 জন। সিদ্ধিরগঞ্জের ধনকুণ্ডায় ইব্রাহিম খলিলের টিনশেড বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। এলাকাবাসী জানায় দগ্ধ 8 জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জানান প্রত্যেকে বার্ন ইউনিটে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। তবে বিস্ফোরণে দগ্ধদের কত শতাংশ দগ্ধ হয়েছে তা এখনও জানা যায়নি। তবে অনেকের অবস্থায় আশঙ্কাজনক। এদিকে ফায়ার সার্ভিস জানায় গ্যাস লাইনের লিকেজ থেকে রুমে গ্যাস জমে থাকার কারণে এবং মশার কয়েল অথবা বিদ্যুতের সংস্পর্শে এই বিস্ফোরণ ঘটতে পারে। দীর্ঘদিন এটা লিকেজ আছে এবং আজকের যে ঘটনা ঘটছে, এই গ্যাস লিকেজ হয়ে পুরো রুমের ভিতরে গ্যাস চেম্বার হয়েছিল। কোনোভাবে আগুনের কোনো মশার কয়েল বা এখন রোজার সময় সেউরি পাক করা বা যে কোনো একটা হতে পারে, বা বিদ্যুতের সুইচ অফ অন করতে গেছে, যে কোনো কারণেই আগুনের স্পার্ক যখনই পাইছে, পাওয়ার সাথে সাথে এটা বিস্ফোরণ ঘটছে। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যে নির্বাচন সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নতুন দলের দাবি অনুযায়ী সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে হলে জনসমর্থন নিয়ে নির্বাচনের মাধ্যমে সংসদে আসতে হবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে দেশে তত ক্ষতি হবে। সরকারের ইচ্ছে থাকলে ডিসেম্বরের আগেই হওয়া সম্ভব নির্বাচন। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। নতুন দল প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক দল আসবেই, তবে দলের নিজস্ব চিন্তাভাবনা বাস্তবায়ন করতে হলে নির্বাচনের মাধ্যমে সংসদে এসে তা বাস্তবায়ন করতে হবে। যে দলটি হয়েছে তারা তাদের কথাগুলো বলেছে, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্র। কথা হচ্ছে দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা, এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য। জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে। এদিকে নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী জানাজায় অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণ জানতে চায় ভোট কবে হবে। আসন্ন নির্বাচন কবে হবে, কিভাবে হবে এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে খালাস দিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ শুনানি শেষে এই রায় দেন। পরে আইনজীবীরা জানান, খালেদা জিয়ার মামলার ফাইল যিনি ধরেছেন তাকেই পুরস্কৃত করা হয়েছে। এদিকে দুদক বলছে, এ মামলায় ক্ষমতার অপব্যবহার হয়েছে, এটি প্রমাণ করতে পারেনি দুদক। শাকেরা আরজুর রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2010 সালে মামলা করে দুদক। 2018 সালে 19 অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত 5 খালেদা জিয়া সহ 3 আসামিকে 7 বছরের কারাদণ্ড ও জরিমানা করেন।
রাজনৈতিক পট পরিবর্তনের পর এই মামলায় গত ২৭ নভেম্বর খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় ওই রায়ের বিরুদ্ধে সম্প্রতি আপিল দায়ের করে দুদক ও রাষ্ট্রপক্ষ। সোমবার শুনানি শেষে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রাখেন আপিল বিভাগ। 3টি পিটিশন ফর লিভ টু আপিলেই এটার মধ্যে আপিলের অনুমতি দেওয়ার মতো কোনো প্রাথমিক উপাদান না থাকায় 3টি পিটিশন ফর লিভ টু আপিল সামারিলি রিজেক্ট করেছে, ডিসমিস করে দিয়েছে। ট্রাস্টের সম্পত্তি ট্রাস্ট যদি কোনো মিসইউজ হয়, সে ট্রাস্ট অনুযায়ী মামলা হবে। ট্রাস্টের জন্য দুদকে মামলা তো হবে না, সেটাই দর্শন করে দিয়ে আমরা বলেছি যে আগের মামলাটার মতোই। রায়ের পর খালেদা জিয়ার আইনজীবীরা জানান, শুধুমাত্র হয়রানি করতেই এই মামলা। বলেন, এই মামলায় ৩৩ জন সাক্ষীর কেউ প্রমাণ করতে পারেনি দুর্নীতি হয়েছে। জিয়া পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলা যে জজই হাত দিয়েছেন সেই জজই পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। সুতরাং এই মামলাগুলো ভিত্তিহীন। ৩৩ জন সাক্ষীর কেউ এই মামলায় বেগম জিয়া যে এখানে এটা আত্মসাৎ করেছে কেউ প্রমাণ করতে পারেন নাই। রায়ের পর দুদকের আইনজীবী জানান, খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করেছেন এটি প্রমাণ করতে পারেনি দুদক। অবস্থানটা অ্যাকর্ডিং টু মেরিট আমরা তো চেষ্টা করেছি, পারলাম না। কারণ হচ্ছে ক্ষমতার অপব্যবহার নাই। ক্ষমতার অপব্যবহার যদি না থাকে তাহলে 5-2 সাজা হবে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সম্পূর্ণ খালাস পেলেন। খালেদা জিয়ার বিরুদ্ধে আরও 2টি মামলা রয়েছে, একটি হত্যা ও অপরটি বিস্ফোরক মামলা। আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্ত হয়ে তিনি বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বদলে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম। নতুন নাম দেয়া হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট 1। এক প্রজ্ঞাপনে বিষয়টি জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। একই দিনে পরিবর্তন করা হয়েছে পূর্বাচলে নির্মাণাধীন স্টেডিয়ামের নাম। শেখ হাসিনা স্টেডিয়ামের বদলে এটির নাম দেয়া হয়েছে ন্যাশনাল স্টেডিয়াম। বোর্ড সভা শেষে বিষয়টি জানিয়েছে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। আকাশুজ্জামানের রিপোর্ট। ক্ষমতার পালাবদলের পর বদল আসছে বিভিন্ন সরকারি স্থাপনার নামে। পরিবর্তন হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন স্থাপনার। সেই তালিকায় যুক্ত হলো স্যাটেলাইটও। এক প্রজ্ঞাপনে স্যাটেলাইটের নাম পরিবর্তনের তথ্য দিয়েছে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। জানানো হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট 1 করার প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। একই দিন নাম পরিবর্তন করা হয় পূর্বাচলে নির্মাণাধীন ক্রিকেট স্টেডিয়ামেরও। নতুন নাম দেয়া হয়েছে ন্যাশনাল স্টেডিয়াম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 18তম বোর্ড সভা শেষে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আপনারা জানেন যে একটা সার্কুলার হয়েছে ফ্রম গভর্নমেন্ট, সেটার পরিপ্রেক্ষিতে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। এর আগে 150টি উপজেলার স্টেডিয়ামের নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। জমজমাট রাজধানীর ইফতার বাজার। বেইলি রোডে ভোজন রসিকদের জন্য ইফতারে আভিজাত্যের ছোঁয়া। স্বাস্থ্যসম্মত ইফতারের পসরায় বসেছে এক টুকরো পুরন ঢাকা। রকমারি আয়োজনে নানা পদের খাবার পরিবেশন হলেও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আদিত্য মামুনের রিপোর্ট। অভিজাত এলাকা রাজধানীর বেইলি রোড। প্রতি বছরের মতো এবারও হরেক রকম ইফতারের আয়োজন আছে নাটক সরণি খ্যাত এই সড়কে। আশপাশের বিভিন্ন এলাকার মানুষের ঢল তাই বেইলি রোডে। শত পদের খাবারে পুষ্টিমান বজায় রেখে রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দিচ্ছেন বিক্রেতারা। সবগুলোই স্পেশাল আমাদের। এর ভিতরে হচ্ছে আমাদের রোলের ভিতরে যেমন অনিয়ন রোলটা আছে, এটা খুবই মজা। এরপরে থাই স্পাইসি চিকেন আছে, চিকেন সাসলিক আছে। আর আমাদের স্পেশাল হচ্ছে কি আপনার হালিম আর হচ্ছে দই বড়া। হাইজিনটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমরা হাইজিনটা অলওয়েজ মেনটেন করি। সবাই শাওয়ার ক্যাপ, গ্লাভস, তারপরে এই যে পলি, আমরা সব কিছুই মেনটেন করতেছি। রোজাদাররাও স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে কিনছেন ইফতার। যেগুলো রেগুলারলি খাই ওগুলো তো আছেই, প্লাস আরও কিছু আইটেম ওনারা অ্যাড অন করেছে। গেলবারের চেয়ে নানা পদের ইফতারের সাথে দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। আমার মনে হয় গত বছরের থেকে বেড়েছে। আমরা সবসময় হচ্ছে এই যে ক্যাপিটালের এটাই আসি, প্রত্যেক বছরই আসা হয়, এবার একটু বেশি। বাহারি খাবারের আয়োজনেও কারো কারো নজর স্বাস্থ্য সুরক্ষায়। তো পথে ঘাটেও অনেক দোকান আছে, এটা হাইজেনিক বলে মনে হয় না আমাদের কাছে।
আমার কাছে, সেই কারণে আমি সেই তেজগাঁও থেকে বেইলি রোডে এসেছি। পুরান ঢাকার ঐতিহ্য সংযোজন করতে কেউ কেউ আয়োজন করেছেন ইফতারের। আমরা চেষ্টা করছি এক ছাদের নিচে একটা পুরান ঢাকাকে একসাথে পরিবেশন করা কিংবা প্রেজেন্টেশন করা। ক্রেতা সাধারণের জন্য দামের চেয়ে মানের বিবেচনা প্রাধান্য পাচ্ছে বলেও দাবি ব্যবসায়ীদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরোজা থাকছে। আর রাজনীতি করতে চান না কামাল আহমেদ মজুমদার, নেই আওয়ামী লীগের কোনো পদে। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। ইউএসএআইডির $29 মিলিয়ন প্রকল্প বাংলাদেশের 2 জন ব্যক্তির মালিকানাধীন কোনো সংস্থাকে প্রদান করার অভিযোগটি সত্য নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রকল্পটি নিয়ে কিছু তথ্য দিয়েছেন, যা নিয়ে জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে অনুসন্ধান শেষে এসব তথ্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইউএসএআইডি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে নির্বাচিত করে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগ পাওয়া 6,531 জনের চূড়ান্ত ফলাফল বাতিল ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় 1 মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। সেই সাথে এ রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দেয়া হয়েছে। এদিন আদালত প্রশ্ন তোলেন, হাইকোর্টে শিক্ষকদের রায়ের দিন দরজায় আঘাতকারীদের চিহ্নিত করা প্রয়োজন। শাকেরা আরজুর রিপোর্ট। গত 6 ফেব্রুয়ারি তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক পদের 6,531 জনের নিয়োগ বাতিল করে রায় দেন উচ্চ আদালত। তাৎক্ষণিক আদালত প্রাঙ্গণে নজিরবিহীন বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। এরপর থেকে নিয়োগ বহালের দাবিতে রাস্তায় নামেন ভুক্তভোগীরা। পুলিশের জলকামান, লাঠিচার্জ কোনো কিছুতেই আন্দোলন থেকে সরাতে পারেনি তাদের। উপায় না দেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার সেই আবেদনের শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় 1 মাসের জন্য স্থগিত করেন আপিল বিভাগ। তবে ওই দিন কারা আদালতের দরজায় লাথি মেরেছে তাদের চিহ্নিত করা দরকার বলে মন্তব্য করেন আদালত। প্রাথমিকভাবে আদালত আমাদের এই বক্তব্যটি গ্রহণ করে লিভ গ্রান্ট করেছেন, অর্থাৎ এর ফলে এই 6,531 জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। মাননীয় বিচারপতি যে উষ্মা প্রকাশ করেছেন, আমরা বলেছি সে ব্যাপারে আমরা সজাগ আছি। যারা আমাদের এই ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন, নিশ্চয়ই সে বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্ট প্রশাসন আছে। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় আনন্দিত শিক্ষকরা। আমরাই আগামী ভবিষ্যতে আমরা যে জাতি গড়ার কারিগর সেটা স্পষ্টভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। যে রায়ে আমরা সন্তুষ্ট এবং আমরা বিচার বিভাগকে এবং পুরো বিচার বিভাগের যারা কলাকুশলী ছিল তাদের প্রতি কৃতজ্ঞ। এই বিজয় আসলে 6,531 জন শুধু শিক্ষকই না, 6,531 জনের যে পরিবার সবারই বিজয়। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন সর্বোচ্চ আদালত। এ রায়ের ফলে কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের 6,531 জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না বলে মন্তব্য করেছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সোমবার সকালে কাফরুল থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য কামাল মজুমদারকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। বিচারক এজলাসে এলে বিচারকের উদ্দেশ্যে কান্নাজড়িত কণ্ঠে কামাল আহমেদ মজুমদার বলেন, আমি ন্যায় বিচার চাই। এরপর শুরু হয় আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদনের উপর শুনানি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে কাঠগড়া থেকে নামার সময় কামাল আহমেদ মজুমদার সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, রাজনীতি থেকে একেবারে অব্যাহতি, আওয়ামী লীগের সাধারণ সদস্যপদ থেকেও অব্যাহতি নিয়েছি। একদম অব্যাহতি রাজনীতি থেকে আপনারা বলছেন না স্যার, এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি। আমি কোনো দলীয় পদে নাই, কোন দলীয় পদে নাই, রাজনীতি থেকে চিরতর অব্যাহতি নিয়েছে। আপনারা বলতে পারেন আজকে থেকে অব্যাহতি, আর রাজনীতি করবো না।
হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানের ধুলোবালিতে অসুস্থ অনুভব করেন। এরপর চিকিৎসকের পরামর্শে গতকাল সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি সূত্রে জানা গেছে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন। টাকা পাচারের মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। সিআইডি জানায়, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে ইমরান হোসেন, তহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে মামলা করেছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। ওই মামলায় ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ইমরান হোসেনকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার যত টাকা তসরুপ করেছে সেসব টাকা জব্দ করে সকল নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন দেওয়ার আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। এ সময় তিনি শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টাকে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ যদি বিশ্বের দরবারে তার মর্যাদাকে টিকিয়ে রাখতে চায় এবং সত্যিকারভাবে প্রতিষ্ঠা করতে চায় শিক্ষা ব্যবস্থার মান এবং সম্মান, তাহলে অনতিবিলম্বে আজকের এই নন এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থানের এই জায়গায় এসে তাদের দাবি পূরণ করে তাদের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা। নিচ্ছি আরেকটা সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। এবারে অস্কার জিতল চলচ্চিত্র অ্যানোরা, সেরা অভিনেতা ব্রুডি ও অভিনেত্রী মেডিসন। আমন্ত্রণ আবারও সন্ধ্যার ২১ সংবাদে। রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের উপর হামলার প্রতিবাদ এবং গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্বর্ণ ব্যবসায়ীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যবসায়ীদের যান মালের নিরাপত্তার দাবিতে সমাবেশ করেন জুয়েলারি মালিক সমিতি। এ সময় তারা বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে কোনো ব্যবসায়ী নিশ্চিন্তে ব্যবসা করতে পারছে না। ব্যবসায়ীরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত আনোয়ারের হামলাকারীদের গ্রেপ্তারের আহ্বান জানান তারা। এবার বাণিজ্য সংবাদ। নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ৩ দিনের আন্তর্জাতিক ট্রেড ফেয়ারের আয়োজন করেছে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ওয়েব। আগামী ৬ থেকে ৮ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর গুলশান শুটিং ক্লাবে চলবে মেলা। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি নাসরিন আওয়াল। তিনি জানান, নারী উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে পণ্য ও সেবা প্রদর্শন করার সুযোগ সৃষ্টি করবে এই মেলা। এতে ইরান সহ সার্কভুক্ত বিভিন্ন দেশের নারী উদ্যোক্তারা অংশ নেবে। মেলায় অংশ নিচ্ছে ৬৫টি স্টল। এতে নতুন গ্রাহক ও বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপনের পথ তৈরি হবে বলে আশা আয়োজকদের। অনেকগুলো দেশ থেকে আমাকে মেইল পাঠিয়েছে যে তারা আসতে ইচ্ছুক, কিন্তু যাই হোক আমাদের দেশ মনে হয় এখনও সেভাবে আমরা তৈরি হইনি। নারীদেরকে এখন সবসময় শুনতে হয় সন্ধ্যার পরে বেরোবেন না, সন্ধ্যার পরে যেন কেউ বাইরে না যায়, ঘর বাড়ি তালা রাখবেন, কেউ আসলে দরজা খুলবেন না। এটা কিন্তু নারীদের জন্য এগিয়ে যাওয়ার জন্য একটা বিরাট বাধা। তো আমি আশা করব আপনাদের মাধ্যমেই যে এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা খুব জলদি শীঘ্রই যেন ঠিক হয়ে আসে। আবারও পতনের বৃত্তে দেশের পুঁজিবাজার। সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে ১৬ পয়েন্ট, অবস্থান করছে ৫,২২০ পয়েন্টে। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে মাত্র ৯৮টির, কমেছে ২৩০টির, আর অপরিবর্তিত ছিল ৬৮টির দর। লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এদিন ডিএসসির টপ ট্রেডে ছিল ওরিয়ন ইনফিউশন। সবচেয়ে বেশি দর বেড়েছে শাইনপুকুর সিরামিক্সের, আর বেশি দর হারিয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজের শেয়ার।
শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দুদিনের মধ্যে কাটবে সয়াবিন তেলের সংকট, বললেন বাণিজ্য উপদেষ্টা। পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করায় লিপ্ত, বিবিসিকে প্রধান উপদেষ্টা। রাজধানীর ভাটারায় আবাসিক হোটেলে আগুন, 4 জনের মৃতদেহ উদ্ধার। পাল্টে গেল বঙ্গবন্ধু স্যাটেলাইট ও পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম। জমজমাট রাজধানীর ইফতারির বাজার, বেইলি রোড যেন এক টুকরো পুরন ঢাকা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।